অবসিডিয়ান সাইফার, তোমার আমার ভালোবাসার গল্প। ফিনল্যান্ডে একটি শব্দ রয়েছে, শিশু, যার অর্থ হচ্ছে আপনার চলার পথে যাই আসুক না কেন দৃঢ় উদ্যম ও মনের জোর ধরে রাখুন। ফিনল্যান্ড ইউরোপের সবচেয়ে উত্তরে অবস্থিত দেশগুলির একটি। হেলেনস্কি ফিনল্যান্ডের রাজধানী ও বৃহত্তম শহর। পরিষ্কার পরিচ্ছন্ন দেশ। দেশের জনগণ আইনের প্রতি শ্রদ্ধাশীল। কেউ রাস্তার মোড়ে ময়লা ফেলে না, রং সাইড দিয়ে গাড়ি চালায় না, ফুটপাতে কেউ বাইক চালায় না, বাসেও ধাক্কাধাক্কি করে উঠতে হয় না। ফিনল্যান্ডের মেরু অঞ্চলে মে থেকে জুলাই পর্যন্ত প্রায় সময়ই দিনই থাকে। আয়তন দিক দিয়ে বিশ্বের দেশগুলোর মধ্যে এই দেশের অবস্থান 65তম। ফিনল্যান্ডের পশ্চিমে সুইডেন, পূর্বে রাশিয়া, উত্তরে নরওয়ে এবং দক্ষিণে রাশিয়া। ফিনল্যান্ড খুবই সুন্দর সমৃদ্ধ দেশ, বিশ্বের সর্বোচ্চ মাথাপিছু আয়ের দেশগুলোর মধ্যে অন্যতম। ফিনল্যান্ড দেশটি সুখী দেশ হিসেবে ধরা হয়। 6বার দেশটি বিশ্বের সেরা সুখী দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। উচ্চশিক্ষার জন্য ফিনল্যান্ড অনেক সুনাম। বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে ফিনল্যান্ড হলো 3য় স্থান দখল করেছে। ফিনল্যান্ডের এয়ারপোর্টের থেকে নেমেই মিঠি চিনির দিকে তাকাচ্ছে। চিনি পাখি আমার, তোর কি খুব খারাপ লাগছে? কোথাও বসবি? না আপু, আমি ঠিক আছি। পিমি আমাদেরকে রিসিভ করতে আসবে না? মাম্মাম তো বলছে পিমি নিজ দায়িত্বে আমাদের রিসিভ করে নিয়ে যাবে। চিনি আর মিঠি হাত ধরে একটু সামনে এগোতেই সেকেন্ডের মধ্যে কিছু মাস্ক ব্যবহৃত ব্যক্তি পুরো জায়গা আয়ত্তের মধ্যে করে নিল। চিনি ভয়ে মিঠির হাত চেপে ধরল। মিঠিও যথেষ্ট ভয় পাচ্ছে, কিন্তু কিছুতেই চিনিকে বুঝতে দিচ্ছে না। মিঠি জিজ্ঞেস করলো, কারা আপনারা? ওদের মধ্যে একজন জবাব দিল, পিমি পাঠিয়েছে আমাদের। মিঠি কিছুটা অবাক হলো। পিমি না এসে ওদের পাঠিয়েছে, তাও এতজন। সবার পোশাক কালো, মাথায় কালো ক্যাপ, চোখে কালো সানগ্লাস, মুখে কালো মাস্ক। বোঝাই যাচ্ছে না বাংলাদেশি কিনা, কিন্তু মিঠির সাথে বাংলায় কথা বলছে। চলুন আমাদের সাথে। মিঠি আর চিনি ওদের সাথে সামনে এগিয়ে যাচ্ছে। একটু সামনে যেতে অনেকগুলো গাড়ি চোখে পড়ল। চিনি এতটা খেয়াল না করলেও মিঠি গাড়ির দিকে নজর দিল, কারণ খুব সাধারণ মানুষ এই ধরনের গাড়ি ব্যবহার করে না। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল গাড়িগুলোর মধ্যে একটি গাড়ি মিঠির চোখের সামনে। বিশ্বের সবচেয়ে দামি গাড়িটি হলো রলস রয়েলস লারোজ নোরে ড্রপেল। এটির দাম 30 মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এটির দাম পড়বে 360 কোটি টাকার বেশি। মাস্ক পরিহিত একজন ব্যক্তি আদেশ করল, এই গাড়িতে উঠুন। মিঠি এবং চিনি বিনা বাক্য ব্যয়ে গাড়িতে উঠে বসলো। এই সব কিছু পিমির কোনো যেন বিশ্বাস হচ্ছে না। মাম্মাম তো বলেছে পিমি আর 5 জনের মতো সাধারণ। চিনি অবাক হয়ে বলল, আপু দেখো, আমাদের সামনে কতগুলো কালো রঙের গাড়ি, পেছনেও কতগুলো কালো রঙের গাড়ি। আমার মাম্মাম এমপি হয়ে তো এত দামি গাড়ি, এত এত গার্ড, আশেপাশে এত গাড়ি ব্যবহার করে না। মিঠির মনেও কিছুটা খচখচ করছে এইসব ভেবে। দ্য গ্রেস অফ হেভেন রাজকীয় বাড়ি। দ্য গ্রেস অফ হেভেন রাজকীয় বাড়ির সামনে গাড়ি থেমেছে। গাড়ি থেকে চিনি আর মিঠি নেমেছে। আশেপাশে তুষারপাত হওয়ায় সব কিছু ঢেকে আছে। কোথায় কি আছে বোঝাই যাচ্ছে না। মাস্ক পরিহিত ব্যক্তি বলল, সামনের লিফট আছে। এইটুকু বলেই চলে গেল। চিনি আর মিঠি সামনে এগিয়ে গিয়ে লিফটে উঠল। যে কেউ দেখলেই বুঝবে না এটা লিফট। কাঁচের মধ্যে অসম্ভব সুন্দর ডিজাইন। লিফটে ওঠার সাথে সাথে চিনি ভয় পেয়ে মিঠিকে জড়িয়ে ধরল। লিফট সাধারণত নিচ থেকে উপরে ওঠে এবং ওপর থেকে নিচে নামে, কিন্তু এটা পুরো উল্টো। বাহির থেকে ভেতরের দিকে লিফট ঢুকছে। লিফট থেমেছে বাহির থেকে ভিতরে ঢুকে প্রবেশ করার জন্য অসম্ভব সুন্দর সদর দরজার সামনে। সদর দরজার সামনেই সিঁড়ি। মিঠি আর চিনি যখনই সিঁড়িতে পা দেবে ঠিক তখনই পিছন থেকে মিঠিকে কেউ একজন ডাক দিল, কিন্তু চিনি তা খেয়াল না করেই সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। সিঁড়ি দিয়ে উপরে উঠে গিয়ে দেখলো চিনির দুপাশে 2টি সিঁড়ি, ডান পাশে একটা, বাম পাশে একটা। আর এই ডান পাশের সিঁড়ি দিয়ে উঠলে বা বাম পাশের সিঁড়ি দিয়ে উঠলে অনেকগুলো কক্ষ পাওয়া যাবে। আর চিনি যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে নিচে নামার জন্য সিঁড়ি। তবে সেখানে অনেক সুন্দর এবং দামি দামি আসবাবপত্র, কিন্তু নিচে তেমন কক্ষ নেই। দেখে মনে হচ্ছে, চিনির কাছে মনে হলো বাসাটাই ইউনিক। অন্য সব বাসাতে সিঁড়ি দিয়ে ভেতরে প্রবেশ করে, এটা পুরো অন্যরকম। চিনি কেমন যেন ভ্রমের মধ্যে আছে। চিনি ভাবলো উপরে উঠে দেখা যাক। চিনি ডান পাশে সিঁড়ি দিয়ে উপরে উঠল। একটু সামনে এগিয়ে যেতেই চিনির পা ঠিক থমকে গেল। ভেতরের আসবাবপত্রগুলো খুব অদ্ভুত। কিছুটা ভয় কাজ করছে চিনির মাঝে। এর মধ্যেই হঠাৎ করে চিনির সেই নিষ্ঠুর মানবের কথা মনে পড়ল। সেই নিষ্ঠুর মানব সবসময় বলতো,
যেটা আমার না সেটাই সবার প্রথমে আমার চাই। সবাই বলে ডান শুভ আর বাম অশুভ, তাই সেই নিষ্ঠুর মানব যা কিছু করতো বা নিত সব কিছুর ডান দিক থেকে উপযুক্ত মনে করত, কারণ সেই নিষ্ঠুর মানব তো অশুভ, তার মানেই বাম তার নিজের, ডান তো তার নয়। তাই ডান পাশের সব কিছু সবার আগেই যায়। তাই তো নির্ণয়কুঞ্জের যাতায়াতের রাস্তা হিসেবে সে ডান অন্ধকার সুড়ঙ্গ তৈরি করেছে। এইসব ভেবেই চিনি কয়েকবার ঢোক গিলছে। চিনি না পারছে সামনে আগাতে আর না পারছে ফিরতে। চিনির ভয়ে হাত পা কাঁপছে। এর মধ্যেই চিনির মিঠির কথা মনে পড়ল। চিনির প্যানিক অ্যাটাক শুরু হলো। চিনির যখন সেন্সলেস হয়ে নিচে পড়ে যাচ্ছে, চিনি ঝাপসা চোখে দেখল ডান দিক দিয়ে এক বলিষ্ঠ দেহের ছায়া চিনির সামনে আসছে। সেই বলিষ্ঠ দেহের ছায়া চিনির নিকটে এসে হাঁটু ভেঙে বসে চিনিকে লাল রক্তিম বর্ণের চোখ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে আর ঠোঁট কামড়ে মুচকে হেসে বলছে, মানুষ যেমন আলো ও রশ্মি থেকে দূরে থাকতে পারে না, তেমনি আগুন উত্তাপ ঠান্ডা সহ্য করতে পারে না। মিঠি পেছনে ফিরল দেখার জন্য কে মিঠিকে ডেকেছে। পিছনে ফেরার পর একজন ওয়েস্টার্ন ড্রেস পরা মহিলাকে দেখতে পেল। বয়সটা ঠিক অহনা কুঞ্জ চৌধুরীর কাছাকাছি হবে, কিন্তু ওয়েস্টার্ন ড্রেস পরিহিত মহিলা বাংলাদেশি নয়। তবে মিঠির কাছে কিছুটা পরিচিত লাগছে, হয়তো কোথাও দেখেছে। ওয়েস্টার্ন ড্রেস পরা মহিলা মিঠির সামনে এসে দাঁড়ালো। মিঠি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। ওয়েস্টার্ন ড্রেস পরিহিত মহিলা হাসি দিয়ে বলল, মিঠি, আমায় চিনতে পারছো না? আমি তোমাদের পিমি। পিমির কথাটা মিঠির কর্ণপাত হতেই হাসি দিয়ে পিমিকে জড়িয়ে ধরে বলল, পিমি, আমি তো তোমায় চিনতেই পারিনি। তুমি তো আগের চেয়ে অনেক বেশি সুন্দর হয়ে গেছো। কেউ দেখে বলবেই না তুমি আমাদের পিমি হও। আমি অলওয়েজ রূপচর্চা করি এবং ডায়েটিংয়ে আছি। বলেই নিজের প্রশংসা করতে শুরু করলো। মিঠিও তালে তাল মিলাচ্ছে, কিন্তু হঠাৎ করেই মিঠির চোখ পড়ল পিমির হাতের দিকে। পিমির হাতে দুটো বড় বড় লাগেজ। মিঠি উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, পিমি, তুমি কি কোথাও গিয়েছিলে? মিঠির প্রশ্নে পিমি কিছুটা অস্বস্তির মধ্যে পড়ল। নিশ্চুপ বনলতার মতো চুপসে গেছে, সারা শব্দ পাওয়া যাচ্ছে না। পিমির প্রত্যুত্তর পাওয়ার জন্য মিঠি পিমির দিকে নিরক্ষ চোখে তাকিয়ে আছে। পিমি ধুরন্ধর ব্যক্তির মতো প্রশ্নটা এড়িয়ে মিঠিকে বলল, এই ঠান্ডার মধ্যে আর দাঁড়িয়ে থাকা সম্ভব নয়, ভেতরে চলো। বাকি কথা ভেতরে গিয়ে হবে, মাই ডিয়ার বেবি। মিঠিও পিমির কথাটাকে যথাযথ সমর্থন করলো, কারণ বাহিরে প্রচণ্ড হিমধরা ঠান্ডা, যে কেউ ক্ষণিকের মধ্যেই বরফে রূপান্তরিত হবে। মিঠি এবং পিমি দ্য গ্রেস অফ হ্যাভেনের ভেতরে প্রবেশ করার জন্য সামনে এগিয়ে যেতে দেখতে পেল দরজা লক করা। মিঠি কিছুটা বিস্ময়কর পরিস্থিতির মধ্যে পড়ল, কারণ চিনি আর মিঠি যখন দ্য গ্রেস অফ হ্যাভেনে প্রবেশ করছিল তখন দরজাটা ওপেন করা ছিল। এর মধ্যেই মিঠির মস্তিষ্কে চিনির কথা বিচরণ করলো। নতুন জায়গা, নতুন বাসা, সব কিছুই অপরিচিত। চিনি ভিতরে একা কী করছে? যদি কোনো কারণে ভয় পেয়ে প্যানিক অ্যাটাক হয় তখন কি হবে? মিঠির মাথায় এইসব অযাচিত চিন্তাভাবনা মিঠির তুমুলভাবে উত্তেজিত করে তুলল। মিঠি কন্ট্রোললেসের মতো বারংবার দরজায় নক করা শুরু করলো। মিঠির এইরূপ উত্তেজিত হতে দেখে পিমিও কিছুটা ঘাবড়ে গেল। মিঠি বেবি, প্লিজ উত্তেজিত হও না। আমি দেখছি কি প্রবলেমের কারণে দরজা ভেতর থেকে লক করা। জাস্ট 5 মিনিট বেবি। বাসার চাবি তো তোমার কাছে থাকার কথা, কারণ বাসাটা তো তোমার, তাই না পিমি? মিঠির কথা শুনে পিমি আবারও নিশ্চুপ হয়ে গেল। এবার যেন পিমির মুখশ্রীতে ভয় আশঙ্কা স্পষ্ট। পিমি মিঠির কাছ থেকে কিছুটা দূরে গিয়ে কাকে যেন কল করছে। হঠাৎ অপ্রত্যাশিতভাবে বাতাসের বেগেই কিছু কথা ভেসে এলো। হোয়াট হ্যাপেন মাই সন? ওপেন দ্য ডোর। ভেতরে হচ্ছেটা কি? আমার কিন্তু প্রচণ্ড ভয় করছে। ও রাগের মাথায় যা কিছু করে দিতে পারে। চিনি বেবি কিন্তু ভেতরে। বিপরীত পাশের ব্যক্তি কী বলল তা বোঝা সম্ভব হলো না, কিন্তু ফোন কাটার 5 মিনিট পর দরজা নিজে নিজেই ওপেন হলো। দরজা ওপেন হতে মিঠি হন্তদন্ত হয়ে ছুট লাগালো দ্য গ্রেস অফ হেভেনে। মিঠি সিঁড়ি দিয়ে উপরে ওঠার পর বাড়িটার মধ্যে নজর দিতেই কেমন যেন এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। মিঠি এত সব পাত্তা না দিয়ে চিনিকে খোঁজার জন্য ডান দিকে পা বাড়াতেই পেছন থেকে উদ্বিগ্ন কণ্ঠে পিমি বলল, ওদিকে চিনি নেই, বাম দিকের কক্ষে চিনি আছে। মিঠি পিমির মুখে এইরূপ অপ্রত্যাশিত কথা শুনে পিছনে ফিরে পিমির দিকে তাকালো। কি অদ্ভুত, পিমি বাহিরে থেকে কি করে জানলো চিনি কোথায় আছে? তবে মিঠি মস্তিষ্কের এত কিছু ভাবার জন্য সময় ব্যয় করলো না। তৎক্ষণাৎ পিমির দিকে নিশানা অনুযায়ী মিঠি বাম দিকের কক্ষে এগিয়ে গেল। মিঠিকে বেশি দূর খুঁজতে হয়নি, বাম দিকের প্রথম কক্ষে চিনিকে দেখতে পেল। চিনি বিছানায় ঘুমিয়ে আছে, শরীরে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে, লাগেজগুলো এক সাইডে রাখা। চিনির কর্মকাণ্ডে মিঠি কিছুটা অবাক হলো। চিনি এসে ঘুমিয়ে পড়েছে, ব্যাপারটা যথেষ্ট প্রত্যাশিত। পিমিকে তো এখন অবধি জিজ্ঞেস করাই হয়নি।
আমাদের জন্য কোন কক্ষটি বরাদ্দ করে রেখেছে। চিনির মধ্যে ছেলে মানুষই থাকলেও কখনো এতটা অসচেতন ছিল না। পর মুহূর্তে মিঠি ভাবলো হয়তো চিনি প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছে, তাই মনে হয় এত কিছু ভাবেনি, দ্রুত ঘুমিয়ে পড়েছে। চিনির ঘুম থেকে জাগ্রত হয়ে নিজেকে একটা রুমে আবিষ্কার করলো। রুমটা অনেক বড়, বিভিন্ন শোপিস দিয়ে রুমটা সাজানো এবং প্যানেল বিছানার সাথে বেডরুম ড্রেসের এবং নাইট স্ট্যান্ড। এই ছোট টেবিলগুলো সাধারণত বিছানায় উভয় পাশে স্থাপন করা হয়েছে এবং বিছানার পাশে ল্যাম্প, বই, অ্যালার্ম, ঘড়ি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র রাখা। ড্রয়ার বা নাইট স্ট্যান্ডগুলি ব্যক্তিগত আইটেমগুলো রাখার জন্য অতিরিক্ত স্টোরেজ স্পেস দেয়। রুমের সব কিছুর মধ্যে চিনির কাছে ভ্যানিটির দৃশ্যমানটি আকর্ষণীয় মনে হলো। বড় ভ্যানিটি সাধারণত একটা আয়না এবং রুমে টাস্ক লাইটিং, যেমন বেডসাইড ল্যাম্প বা ওয়াল মাউন্ট করা রিডিং লাইট দেওয়া। কাজ করার মতো নির্দিষ্ট কার্যকলাপের জন্য ফোকাসড আলো প্রদান রয়েছে। কক্ষের সৌন্দর্য ব্যক্তিগত স্বাদকে প্রতিফলিত করে। চিনি পুরো রুমটায় চোখ বুলায় বিস্ময়কর পরিস্থিতিতে পড়ল। আদ্র কেউ রুমকে এত সুন্দর করে সাজাতে পারে? যে সাজিয়েছে তাকে নির্দ্বিধায় বলা যায় সে নিশ্চয়ই খুব শৌখিন, কিন্তু চিনির নাজুক মন জানল না এই সব কিছু শুধু চিনির জন্য বরাদ্দ করা। অন্য কেউ এর বিন্দু মাত্র পরিমাণ অংশীদার নয়। হঠাৎ করে চিনির মস্তিষ্কে ঘটে যাওয়া পূর্বের ঘটনাগুলো ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। চিনি মনে মনে ভাবল, আমি তো সেন্সলেস হয়ে নিচে পড়ে গিয়েছিলাম, কিন্তু আমায় এখানে কে নিয়ে এসেছে? আপু তো আমায় এখানে নিয়ে আসতে পারবে না, তাহলে কি অন্য কেউ? অন্ধকার কক্ষ। সে অন্ধকার কক্ষে আবারও দুই জোড়া চোখ একত্র হলো। এক জোড়া চোখ হিংস্র প্রাণীর মতো ফুঁসে উঠছে, আর এক জোড়া রক্তিম চোখ রহস্যময় বাঁকা হেসে তা পর্যবেক্ষণ করছে। নির্ণয় ড্যাসিকে উদ্দেশ্য করে বলল, ড্যাসি, সবসময় মনে রাখবে, জীবন তোকে রেসের মতো দৌড় গড়িয়ে ছাড়বে, কিন্তু ভাগ্য যদি সিদ্ধান্ত নিয়ে নেয় তাহলে মোড় কোন দিকে ঘুরে যাবে কেউ বলতে পারে না। এই অন্ধকার কক্ষে সেই রক্তিম চোখের নিষ্ঠুর নির্দয় মানবের বলা কথাগুলোর মানে কে জানে কি বুঝল, কিন্তু ড্যাসি নামে এই হিংস্র প্রাণী কথাগুলো শুনে চোখগুলো প্রশান্ত হলো। গভীর রাত। ফিনল্যান্ড শহরে আরও 1 ডিগ্রি শীতল তাপমাত্রা বেড়ে গেছে। কেউ কেউ বাসা থেকে বের হতে পারছে না। বরফে ঘেরা শীতল আবহাওয়ার মধ্যেই মেট্রো রেলের পথে 2 জন ব্যক্তির অবয়ব দেখা যাচ্ছে। একজন আরেকজনের পিছু ছুটছে। একজন মধ্যবয়স্ক ব্যক্তি নিজের যান হাতে নিয়ে পালাচ্ছে, কিন্তু যে পিছু নিচ্ছে সে থামবার পাত্র নয়। দেখেই বোঝা যাচ্ছে মস্তিষ্কের রাগের বহিঃপ্রকাশ ঘটলে মানুষ যেমন পাগলের রূপান্তর হয়, পিছনে ছুটে চলা ব্যক্তিটি ঠিক সেই রূপে রূপান্তর হয়েছে। হঠাৎ করে মধ্যবয়স্ক লোক থেমে গেছে। পিছনে সেই নিষ্ঠুর মানব আর সামনে সেই নিষ্ঠুর মানবের হিংস্র প্রাণী। বয়স্ক মানবের থেমে যাওয়া দেখে পিছনের মানব তাচ্ছিল্যময় ক্ষুদ্র হাসি খেলে গেল ঠোঁটের কোণে। অন্ধকার কক্ষে পিনপতন নীরবতা। নিঃশ্বাসের শব্দ যেন কানে লেগে এর মধ্যেই চোখ বন্ধ করে বড় বড় দীর্ঘশ্বাস নিয়ে রাগ সংবরণ করার চেষ্টা করলো সেই রক্তিম চোখের নিষ্ঠুর মানব। অন্ধকার কক্ষে কারো রাশপারি গম্ভীর কণ্ঠস্বর ঝংকার বেঁধে দেওয়ার এপাশ থেকে ওপাশ বয়ে গেল। তুই কি ভেবেছিস তুই আমার ভরসা এবং বিশ্বাস অর্জন করে ফেলেছিস? আমি যার উপর সবচেয়ে বেশি বিশ্বাস এবং ভরসা করি তার উপর সবার থেকে বেশি নজর রাখি। ইট ইজ মাই স্টাইল। কথাগুলোর কুটি হাসল। সেই রাশভারী কণ্ঠস্বর আর কারণ নয়, নির্ণয় সিনহাদ চৌধুরী। শরীরে পরিহিত কালো পোশাক অভ্যন্তরে জেকে আছে। পরনে কালো জিন্স টি শার্ট, ওপরে ব্রেথ বল জিপারে কালো জ্যাকেট। হাতে ব্র্যান্ডেড ঘড়ি, গলায় ছোট ক্ষুদ্র আকারের ইউনিক লকেট। হাতের 5 আঙুলে ঘড়িতে ব্ল্যাক রঙের ট্যাটু। মুখে মাস্ক এবং ভাসা ভাসা চোখের মণিগুলো কালো কুচকুচে। চুলগুলো জেলে দিয়ে সেট করা। গায়ের রং ফর্সা হওয়ার হাতের নীল শিরাগুলো দৃশ্যমান। নির্ণয়ের কথাগুলো সমাপ্ত হতেই রিডিং লাইটের আলো গিয়ে মধ্যবয়স্ক লোকের মুখে হুমড়ি খেয়ে পড়ল, যার হাত পিছনে হ্যান্ডকাফের সাথে বাঁধা। এই শীতের আবহাওয়ার উত্তাপে লোকটা ঘেমে একাকার। আবার সেই গম্ভীর কণ্ঠে সুর ভেসে এলো, আজকাল কাউকে খোঁজা খুব মুশকিল কাজ নয়। তোর কি মনে হয় আমি সবাইকে অকারণে ঘড়ি পরতে দিয়েছে এবং ঘড়ি পরার নিয়ম তৈরি করেছে? বলেই ঠোঁট বাঁকিয়ে বাঁকা ক্ষুদ্র হাসল। এত সময় পর মধ্যবয়স্ক লোকের মুখ থেকে বুলি আওড়ালো, বস, আপনি কি কখনো জীবন হারানোর ভয়ে আমাকে জবান খুলতে দেখেছেন? তুই কখনো আমাকে হার মানতে দেখেছিস? আমার কিতাবে অসম্ভব বলতে কোনো শব্দ নেই।
কথাটা শেষ করেই নির্ণয় উঠে দাঁড়ালো। নির্ণয় উঠে দাঁড়াতেই ড্যাজি সামনে এসে হাজির হলো। নির্ণয় সরু চোখে ড্যাজির দিকে তাকিয়ে বলল, মারামারি ভায়োলেন্স কাটাকাটি আমার খুব একটা পছন্দ নয়, কিন্তু তুই চাইলেই করতে পারিস। বলেই মুচকি হাসি দিয়ে চলে যাচ্ছে। কথাটা শুনেই ড্যাজির চোখে পৈশাচিক আনন্দ ফুটে উঠল। নির্ণয় যেতে যেতে কারো গলা ফাটিয়ে আর্তনাদ শুনতে পেল। ওই অন্ধকার কক্ষে এক হিংস্র প্রাণী কাউকে ছিঁড়ে খাচ্ছে। দ্য গ্রেস অফ হেভেন। চিনির রুম থেকে নিচে নামতে গেলেই ডান আর বাম পাশে সিঁড়ি একত্রিত হয়ে নিচে নামে। নিচে নামতেই বাঁ দিকে কিচেন রুম আর অনেকটা জায়গা জুড়ে বসার প্লেস এবং একটি ডাইনিং রুম। আধুনিক সময়ে এটি সাধারণত পরিবেশনের সুবিধার জন্য রান্নাঘরে সংলগ্ন হয়, যদিও মধ্যযুগীয় সময়ে এটি প্রায়শই সম্পূর্ণ ভিন্ন মেঝে স্তরে ছিল। ঐতিহাসিকভাবে ডাইনিং রুমটিতে একটি বড় ডাইনিং টেবিল এবং বেশ কয়েকটি ডাইনিং চেয়ার দিয়ে সজ্জিত। সবচেয়ে সাধারণ আকৃতিটি সাধারণত আয়তক্ষেত্রাকার, যেখানে দুটি সশস্ত্র প্রান্তের চেয়ার এবং লম্বা পাশ বরাবর একটি সমান সংখ্যক আনআর্মড সাইড চেয়ার রয়েছে। ডাইনিং টেবিলে চিনি, মিঠি, পিমি খাবার খাচ্ছে। মিঠি আর পিমি খাবার খাওয়ার মাঝে মাঝে গল্প করছে। শুধু চিনি নিশ্চুপ খাবার খেয়ে যাচ্ছে। চিনির কাছে আকাঙ্ক্ষিত মনের তীব্র ব্যথায় জর্জরিত হয়ে দম বন্ধ হয়ে আসছে। কেন জানি বাসাটা ভালোই লাগছে না। বাসার মধ্যে সব কিছু আছে, কিন্তু তারপরও মনে হচ্ছে বাসাটা বড্ড বেশি ছন্দ ছাড়া। অতঃপর সেই সেন্সলেস হওয়ার ঘটনা, সেই অদ্ভুত অন্ধকার গা হাত পা ছমছম করা ডান দিক এবং মানুষবিহীন অস্পষ্ট ছায়াটা। নিজের অজান্তেই বড্ড বেশি ভয় কাজ করছে চিনির মাঝে। চিনির মাম্মামের কথা খুব মনে পড়ছে। ফিনল্যান্ড আসার পর থেকে মাম্মামের সাথে কথা হয়নি। চিনির অভিমানী মন বলল, এত সময়ের মধ্যে মাম্মা মতো একটিবার কল করলো না। চিনির মাম্মামের প্রতি কিছুটা অভিমান হলো। মনে হলো ফোনটাও নিয়ে আসা হলো না। চিনির এই সব ভাবনা চিন্তার মধ্যে দ্য গ্রেস অফ হেভেনে প্রবেশ করলো একটি সুদর্শন ছেলে। গায়ের রঙটা পিমির মতো। পিমি যেমন, সুদর্শন ছেলেটার গায়ের রঙটাও ঠিক তেমন। অবশ্যই ওদের গায়ের রং দেখলেই বোঝা যায় ওরা বাংলাদেশি নয়, কিন্তু চুলগুলোও কালো। হাস্যজ্জ্বল চেহারার মধ্যে মনোমুগ্ধকর আবির্ভাব এবং আকর্ষণীয় বটে। সৌন্দর্য ব্যক্তিত্বের এক বিশেষ ধরনে ফুটে উঠেছে ছেলেটির মধ্যে। ছেলেটি এসেই পিমিকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, সরি মাই ডিয়ার কিউট মম, আই এম রিয়েলি সরি। ও হয়েছে, আর সরি বলতে হবে না। তোমার এত কিসের কাজ মাই সন? আই এম অলওয়েজ ওয়েটিং ফর ইউ মাই সন। মম, তার কথা সম্পূর্ণ না করে ফিরলে আর রক্ষে নেই, তুমি তো জানো। কথাটা সম্পূর্ণ করতে গিয়ে সুদর্শন ছেলেটি মাঝপথে থমকে গেল পিমির চোখের ইশারায়। পিমির চোখের ইশারায় বোঝাচ্ছে অন্য কারো উপস্থিতি। এবার ছেলেটি সামনে তাকাতেই মিঠি এবং চিনিকে দেখতে পেল। মিঠি আর চিনিকে দেখে মিষ্টি একটা হাসি উপহার দিয়ে অতঃপর দুইজনের উদ্দেশ্যে বলল, হাই, আই এম জিয়াং। মিঠি এতক্ষণ যাবৎ মনোযোগ সহকারে ওদের মা ছেলের মনোমালিন্য দেখছিল। হঠাৎ করে সামনে এসে জিয়াংয়ের পরিচয় দেওয়া দেখে মিঠি কিছুটা ভ্যাবাচাকা খেয়ে গেছে। জিয়াং এবার মিঠি থেকে দৃষ্টি সরিয়ে চিনির দিকে নিক্ষেপ করলো। তবে এতে চিনির দিন দুনিয়ার খেয়াল নেই। দৃঢ় মনে খাবার খাচ্ছে আর গভীর ভাবনায় অতল সমুদ্রের মাঝে অজানা ভাবনায় মগ্ন। কে সামনে আছে, কে কি বলছে, চিনির সেদিকে বিন্দু পরিমাণও খেয়াল নেই। জিয়াং ভাবনার জগতে পাড়ি দিয়ে ভাবছে, এই দুজনের মধ্যে চিনি কি হতে পারে? দুইটা মেয়ে তো অত্যাধিক সুন্দরী, তবে পোশাকে কিছুটা ভিন্নতা তো রয়েছে। মিঠির পরনে ওয়েস্টার্ন ড্রেস, ওপর ডেনিম জ্যাকেট, কিন্তু চিনি মিঠির থেকে অনেকটাই ভিন্ন। পরনে সবুজ রঙের চুড়িদার, ফর্সা শরীরে সবুজ রংটি ফুটে উঠেছে। এর উপরে শুধু চাদর গায়ে, অত্যাধিক পোশাক নেই গায়ে, চুলগুলো মেলে দেওয়া পর্যন্ত পরন্ত বিকেলের মতো। জিয়াংয়ের কাছে মিঠির থেকে চিনিকে বেশি আকর্ষণীয় মনে হলো। মিঠির মতো ওয়েস্টার্ন পরিহিত মেয়ে তো হাজার দেখা যায় এই দেশে, কিন্তু চিনির মতো ভিন্ন স্বাদের মেয়ে হাতে গোনা দুইটা পাওয়া যাবে না। জিয়াংয়ের কাছে মনে হলো ওয়েস্টার্ন ড্রেস পরা মেয়েটাই চিনি এবং চুড়িদার পরিহিত মেয়েটা মিঠি। তাই মিঠিকে চিনি ভেবে বলল, এই দিকে নজর দিয়ে লাভ নেই, নয়তো একটু পর জান হাতে নিয়ে পালাতে হবে। পরবর্তীতে মনে মনে হেসে বলল, যাকে ভালো লাগে আর সেই ব্যক্তি যদি ভাগ্যে থাকে, এটা তো ফিনল্যান্ড শহরে ঠান্ডা না চাইতেই বরফ। জিয়াংয়ের কাছে চিনিকে খুব ভালো লেগেছে। সে ভাবছে চিনি হলো মিঠি আর মিঠি হলো চিনি। জিয়াং নিজেও জানে না তার এই ভুলের মাসুল কী হবে। জিয়াং এবার চিনি যেদিকে বসে খাবার খাচ্ছিল সেদিকে ক্রমশই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে।
চিনি হঠাৎ ব্যাপারটা লক্ষ্য করতেই ভাবনার জগৎ থেকে শুধু ছিল। চিনি কিছু বুঝে ওঠার আগেই জিয়াং চিনির সামনে হাজির হলো। চিনি ব্যাপারটা বোধগম্য হতেই ভয়ে মিঠির হাত চেপে ধরেছে। এমন পরিস্থিতির মধ্যে মিঠি ভাবছে কি করে জিয়াংকে চিনির সামনে এগিয়ে যেতে বারণ করবে। সবাই তো আর চিনির মেল ফোবিয়ার কথা জানে না। হঠাৎ করে কাউকে সমস্তটা বলাও যায় না। জিয়াং আরেকটু সামনে এগিয়ে আসতে দেখে চিনি হাতের চামচটি ফেলে দিয়ে চেয়ার থেকে উঠে পেছনের 1 পা 2 পা করে পিছিয়ে যাচ্ছে। জিয়াং ভাবল বাংলাদেশের মেয়ে খুব বেশি সাদাসিধে হয়, হয়তো এই জন্যই আমাকে ভয় পাচ্ছে। জিয়াং চিনির উদ্দেশ্যে বলল, হাই মিঠি, আই অ্যাম জিয়াং। ভয় কেন পাচ্ছ? আমি তোমার সাথে পরিচিত হতে চাই। কথাটা বলেই চিনির আর একটু সামনে এগিয়ে গেল। এর মধ্যে উপরে ডান দিকের কক্ষ থেকে ভাঙচুরের শব্দ এলো। কেউ একজন একের পর এক ভাঙচুর করে রাগের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। ভাঙচুরের শব্দ জিয়াংয়ের কান অব্দি পৌঁছাতেই জিয়াংয়ের পা থেমে গেল। পিমি বলল, মাই সন, তোমার কোথাও মিস্টেক হচ্ছে। ও মিঠি নয়, ও চিনি। এর মধ্যেই কিছু একটা নিচে পড়ে যাওয়ার শব্দ হলো। মিঠি আর পিমি সেই দিকে তাকাতেই দেখতে পেল চিনি সেন্সলেস হয়ে ফ্লোরে পড়ে গেছে। জিয়াং পিমির কথা শুনে আকাশ থেকে মাটিতে পড়ল। চিনি যে সেন্সলেস হয়ে পড়ে গেছে সেদিকেও খেয়াল নেই। পিমির কথা শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। দিন দুনিয়া ভুলে গেছে। অন্ধকার কক্ষ, পুরো রুমটি ধ্বংসর লীলায় পরিণত। এক জোড়া রক্তিম চোখ, অসন্তোষের বহিঃপ্রকাশ, ক্রোধের মুখভঙ্গি বিকৃত হয়ে আছে। সেই সাথে রুমটার মধ্যে শীতল বাতাস বয়ে যাচ্ছে। কিছুক্ষণ সেই অন্ধকার রুমের বাহিরে জিয়াং দাঁড়িয়ে আছে। জিয়াং ভাবছে ভেতরে প্রবেশ করবে নাকি করবে না, আবার ভাবছে দ্য গ্রেস অফ হ্যাভেন থেকে পালাবে। কিন্তু মুহূর্তের মধ্যেই আবারও ভাবলো নির্ণয় সিনহা চৌধুরীর হাত থেকে আজ পর্যন্ত কেউ বেঁচে ফেরেনি, তাহলে সে কি করে বাঁচবে? সেই রক্তিম চোখ ঠিক খুঁজে বের করবে তাকে। এর মধ্যেই জিয়াংয়ের মাথায় বুদ্ধি এলো। সোশ্যাল মিডিয়ায় সচরাচর চোখে পড়ে কেউ রাগ করলে তার সামনে হাসলে রাগ কমে যায়, কিংবা সেই রাগান্বিত মানুষটির সঙ্গে জোকস করলে অটোমেটিক রাগ কমে যায়। জিয়াং নিজেকে নিজে সাহস দিয়ে অন্ধকার কক্ষে প্রবেশ করল। রুমের অবস্থা দেখেই জিয়াং ভয়ে বার কয়েক ঢোক গেলছে। বিভৎস কর রুম। নির্ণয়ের হাতের 5 আঙুলের কড়িতে ব্ল্যাক রং ট্যাটু করা। সেই হাত থেকে অঝরে রক্ত পড়ছে। এতে যেন জিয়াংয়ের ভয় আরও 1 ধাপ বেড়ে গেল। তারপর মনে অন্তহীন সাহস ঝুঁকিয়ে দাঁড় কেলিয়ে হেসে নির্ণয়ের কাছে গেল। অন্ধকার রুমে তীর্যক আলোতে চোখ বোলাতে দেখতে পেল নির্ণয়ের পাশে ড্যাজি নিশ্চুপ হয়ে নির্ণয়ের দিকে তাকিয়ে আছে। জিয়াং নির্ণয়ের এমন রূপ দেখে ক্রমশ ভয় বেড়েই চলেছে, কিন্তু তা বুঝতে না দিয়ে নির্ণয়ের উদ্দেশ্যে হাসি দিয়ে বলল, তুই অন্ধকার রুমের মধ্যে থেকে কি করে এমন শক্তিশালী বডি এবং এমন ফিটনেস বানিয়েছিস? জিয়াং কথা শেষ হতেই কারো গম্ভীর স্বর শোনা গেল, তুই প্রতিদিন ড্যাজির সাথে 5 মিনিট আই কন্ট্যাক্ট করবি, তাহলে তোরও আমার মতো বডি এবং ফিটনেস তৈরি হবে। নির্ণয় তীক্ষ্ণ গলার আওয়াজে কথা শুনে জিয়াংয়ের ভয় শিউরে উঠল। ধাপে ধাপে ভয় বেড়েই চলেছে। পুনরায় সে গম্ভীর সুর আবারও পুনরাবৃত্তি হলো, ড্যাজি, কেউ যদি আমার জিনিসে হস্তক্ষেপ করার চেষ্টা করে তাহলে তাকে কি করা উচিত? নির্ণয়ের কথা শুনে জিয়াং নিজের প্রতি উপহাস এবং ধিক্কার দিয়ে বলল, এজন্যই বলেছিলাম ওইদিকে নজর দিয়ে লাভ নেই, নয়তো একটু পর জান হাতে নিয়ে পালাতে হবে। কিন্তু কে চিনি আর কে মিঠি এটাই বুঝতে ভুল করেছে। এগুলো ভাবতে ভাবতে জিয়াং 1 পা করে পেছনে পিছিয়ে যাচ্ছে। নির্ণয় ড্যাজির দিকে তাকিয়ে বলল, ড্যাজি, তুই যদি আজ জিয়াংকে ধরতে পারিস তাহলে জিয়াং আজ তোর। কথাটা জিয়াংয়ের কান অব্দি পৌঁছাতেই জিয়াং দৌড়। জিয়াংয়ের পেছন পেছন ড্যাজিও দৌড়। জিয়াং দৌড়াচ্ছে, এর মধ্যেই জিয়াংয়ের পকেটের ফোনটা বিনা পারমিশনে ভেজে উঠল। জিয়াং দৌড়ানোর মাঝেই ফোন রিসিভ করে বলল, শালা, তোকে কতবার বলেছি চিনির একটা পিকচার দে। তখন বলেছিলাম ব্রো, অনুমতি ব্যতীত পিক দেওয়া যাবে না। এখন তো ব্রো আমার জান নিতে ব্যস্ত হয়ে গেছে। বলেই পেছনে তাকে আবারও জোরে জোরে দৌড়াচ্ছে। দ্য গ্রেস অফ হ্যাভেন। মিঠি চিনিকে নিয়ে চিন্তায় আছে। চিনি জিয়াংকে দেখে ভয় পেয়ে জ্ঞান হারিয়েছে। এই কথাটা যদি মাম্মামের কান অব্দি যায় তখন কি হবে? মাম্মাম তাকে বলেছে দ্য গ্রেস অফ হ্যাভেনে পুরুষ নেই, কিন্তু পিমির ছেলে জিয়াং তো পিমির সঙ্গেই থাকে। মাম্মাম সবসময় পুরুষ মানুষ থেকে চিনিকে দূরে রেখেছেন। চিনির মেল ফোবিয়া আছে, কিন্তু মাম্মাম মেডিসিন ছাড়া চিনিকে কখনো এই সমস্যা দূর করার চেষ্টা করেনি।
সবটাই কি চিনির সেফটির জন্য? মাম্মাম অলওয়েজ বলেছে চিনির মিল ফোবিয়া নিয়ে মাম্মামের সমস্যা নেই। এই সমস্যার কারণে কিছু ভয়ঙ্কর মানুষ চিনির থেকে দূরে আছে, কিন্তু সেই ভয়ঙ্কর মানুষগুলো কে হতে পারে? মুহূর্তের মধ্যে মিঠির মাথায় নির্ণয় সিনহা চৌধুরীর নামটা সবার আগে মাথায় চলে এলো। পর মুহূর্তে আবারও ভাবনার জগতে পাড়ি দিল। মাম্মাম কি শুধু নির্ণয় ভাইয়ার ভয় পাচ্ছে, নাকি আরও কেউ আছে যার থেকে চিনিকে দূরে রাখার চেষ্টা করছে? এমন সময় পিমি দরজায় নক করলো। মিঠি, আসবো? হ্যাঁ পিমি, ভিতরে এসো। তুমি রুমে আসবে, এতে জিজ্ঞেস করার কি আছে? চিনির কি এখনো জ্ঞান ফিরেনি? আমার চিনিকে নিয়ে অনেক টেনশন হচ্ছে। ছোটবেলায় দেখেছি মেয়েটা অলওয়েজ হাস্যজ্জ্বল হয়ে চারপাশে ঘুরঘুর করতো, আর এখন কেমন যেন চুপসে গেছে। সব কিছুর জন্যই সে দায়ী, যার জন্য আমার ফুটফুটে ফুলের মতো ফুলের জীবন ধ্বংস হয়ে গেছে। চিনি মেল দেখলেই ভয় পায়। ইন ফিউচারে সে কি সারা জীবন সিঙ্গেল থাকবে? বলেই মিঠি কান্না করে দিল। পিমি কি বলে মিঠিকে সান্ত্বনা দেবে সেই ভাষা খুঁজে পাচ্ছে না। সাহস করে মিঠিকে বলল, তোমরা যা ভাবছো তা নাও হতে পারে, এমনও হতে পারে ও ভবিষ্যতে। পুরো কথাটা সম্পূর্ণ করার আগেই পিমির ফোন বেজে উঠল। অতঃপর ফোন আসায় পিমি হন্ততন্ত হয়ে রুম থেকে বের হয়ে গেল। গভীর রাত, চিনির হঠাৎ করে ঘুম ভেঙে যায়। চোখ মেলে তাকাতেই পাশে মিঠিকে ঘুমে আসন্ন দেখতে পেল, কিন্তু চিনির নাকে রুমের মধ্যে তীব্র সুঘ্রাণ মৌমৌ করছে। চিনির কাছে মনে হলো ঘ্রাণটা খুব সুপরিচিত, শুধু মনে করতে পারছে না ঘ্রাণটা কিসের। দ্য গ্রেস অফ হ্যাভেনে আসার পর থেকে প্রায় সুঘ্রাণটা পায়। ওই দিন সেন্সলেস হওয়ার আগে ঠিক এই ঘ্রাণটাই পেয়েছিল। এত কিছু ভাবতে গিয়ে চিনির কাছে শরীরটা কেমন যেন দুর্বল অনুভব করলো। রাতে খাওয়াটাও হয়নি তেমন। নিঃশব্দে বিছানা ছেড়ে খুব সাবধানে নেমে পড়ল, যেন মিঠির ঘুম ভেঙে না যায়। চিনি বাম পাশের কক্ষে দিয়ে বের হয়ে নিচে নামতেই ঠিক তখনই কি যেন ভেবে পিছনে ফিরল। পিছনে ফিরতে দেখতে পেল বাহিরে বের হওয়ার সদর দরজা অফ। তারপর ডান দিকে সিঁড়ির দিকে তাকাতেই কেমন যেন শিহরণ বয়ে গেল। এক পলাশ স্বাদ জাগ্রত হলো আরও একবার সে ডান দিকের অদ্ভুত কক্ষগুলো দেখার। মন চাইলেও শরীর নড়ছে না, যদি ভয়ঙ্কর কিছুর সম্মুখীন হয়। কাতর চোখে ডান দিকে তাকিয়ে স্বাদ আকাঙ্ক্ষা অবসান ঘটিয়ে নিচে নেমে এলো। চিনি নিচে নামতেই পুনরায় সেই তীব্র প্রাণে নাক আসতেই চিনির বাজোরা থমকে যায়। কিচেন রুমে কিছুর একটা শব্দ হতে চিনি ভাবছে, এত রাতে কিচেনে কে হতে পারে? আমি গিয়ে কি দেখব? যদি পিমি হয় তাহলে তো খিদে পেয়েছে বলা যাবে। একটু সামনে যেতেই চোখে পড়ল ডাইনিং টেবিলে স্যুপ রাখা, পাশে দুইটি ঝুড়িতে শিউলি ফুল এবং বেলি ফুল রাখা। চিনি অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। ফিনল্যান্ড শহরে বাংলাদেশি ফুল, এটা কি করে সম্ভব? নিজেকে নিজে চিমটি কেটে বাস্তব নাকি স্বপ্ন বোঝার চেষ্টা করতেই ব্যথায় শব্দ করে উঠল। না না, এগুলো স্বপ্ন নয়। চিনির এইরূপ ছেলে মানুষই কিংবা পাগলামি কেউ একজন সূক্ষ্ম নজরে দেখছে। চিনির খিদেতে প্রাণ যায় যায় অবস্থা। চিনি একদম না খেয়ে থাকতেই পারে না। খুশিতে আপ্লুত হয়ে ফুলগুলোর থেকে নাকের কাছে কিছুটা সুঘ্রাণ নিয়ে মুহূর্তেই স্বাদ পাচ্ছে না ভেবেই সুপে খেতে বসে পড়ল। তবে অন্ধকারের মাঝে এক কালো ছায়া তৃষ্ণার্থ চোখে চিনিকে দেখতে ব্যস্ত। চিনি খাওয়ার পর হঠাৎ মনে হলো সুপে মাশরুম ছিল না তো, এটা তো খেয়াল করেনি। চিনির অযাচিত কথাটা একটু শব্দ করেই বলল, আমার তো মাশরুমে অ্যালার্জি। চিনির কথাটা শেষ হতে না হতেই কিচেন থেকে এক গম্ভীর কণ্ঠের পুরুষের কথা ভেসে এলো। এজন্যই বলে তো শরীর থেকে অহনাকুঞ্জে চৌধুরীর রক্তের ঘ্রাণ পাওয়া যায় না। কথাটা বলেই সে অবয়ব বাঁকা হাসলো। কথাটা চিনির কান পর্যন্ত কর্ণপাত হওয়া মাত্র চিনির দিন দুনিয়া যেন উল্টে গেছে। শীতের আবহাওয়ার মধ্যে চিনির নাক বিন্দু বিন্দু ঘাম ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। চিনি ভাবছে সে কি ঠিক শুনলো নাকি ভুল। তারপর সাহস নিয়ে জিজ্ঞেস করলো, কে ওখানে? কে কথা বলছেন? সামনে আসেন। চিনি ভয়ে তাড়াতাড়ি করে চেয়ার থেকে উঠে যেতে হাত লেগে ফুলের ঝুড়ি দুটি পড়ে গেল। সঙ্গে সঙ্গে ফুলগুলো নিচে গড়িয়ে পড়ল। এতে যেন চিনির ভয় আরও 2 ধাপ এগিয়ে গেল। এখন তো মুখ থেকে কথাও বের হচ্ছে না। হঠাৎ করেই চোখে পড়ল বলিষ্ঠ শরীরের হুডি পরিহিত এক ছায়া। তেজক আলোতে সেই বলিষ্ঠ দেহের হুডি পরিহিত ছায়ার হাত দৃশ্যমান হলো। হাতের 5 আঙুলের কড়িতে ব্ল্যাক রঙের ট্যাটু। সেই ছায়াটি একটু একটু করে চিনির সামনে এগিয়ে আসছে। এরূপ পরিস্থিতিতে চিনির নিজের কাছে নিজেকে বড্ড বেশি অসহায় লাগছে। কী করবে বুঝে উঠতে পারছে না। চিনির চিৎকার করবে সে সুযোগও নেই। গলায় তীব্র ব্যথা অনুভব করছে, কণ্ঠস্বর বের হচ্ছে না গলা দিয়ে। নিরুপায় হয়ে অবুঝের ন্যায় চিনি তাকিয়ে আছে
মুহূর্তে করেই চিনির সামনে সব কিছু ঝাপসা দেখছে। ফিনল্যান্ড শহর রাত পেরিয়ে নতুন সকালের আগমন, কিন্তু কখন রাত আর কখন সকাল এটা বুঝতে কিছু সময় তো ব্যয় করতেই হয়, নয়তো কখন সকাল কখন রাত বাসায় থেকে বোঝা মুশকিল হয়ে দাঁড়ায়। বাসা থেকে বের হলেই হাজার বরফের ছড়াছড়ি, এসব সহজেই বোধগম্য। ফিনল্যান্ড এমন একটি দেশ যেখানে তাপমাত্রা নিয়মিতভাবে 20 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকে এবং বছরের বড় একটি অংশ জুড়ে দেশটির কিছু অংশে সূর্যের আলো কদাচিৎ দেখা যায়। সেই দেশটিতে স্থানীয়দের সুখী হওয়ার মতো এত কি আছে? চিনি ঘুমে আসন্ন, এখনও বিছানায়। মিঠি এই নিয়ে 2বার চিনিকে ফ্রেশ হওয়ার জন্য বলে গেছে, তবু চিনি বেপাত্তা হয়ে ঘুমিয়ে আছে। মিঠি এখন কিছুটা বিরক্ত হয়ে রুমের জানালা খুলে দিয়েছে। জানালা ওপেন করা মাত্র বাহির থেকে শীতল আবহাওয়া রুমে প্রবেশ করলো। চিনি কিছুটা ঠান্ডা উষ্ণতা পেয়ে কেঁপে উঠল। পিটপিট করে চোখ মেলে মিঠিকে দেখতে পেল। চিনি ঘুম থেকে উঠেই মিঠিকে দেখার সঙ্গে সঙ্গে বিছানা থেকে দৌড়ে এসে মিঠিকে পেছন থেকে জড়িয়ে ধরল। মিঠি বলল, মহারানীর ঘুম ভালো হয়েছে বুঝি? আমি তো ভাবলাম ফিনল্যান্ড শহরে আমার শিউলি ফুলের আজ সকালে হবে না। মিঠির কথা শুনে চিনি আচমকা চোখ মেলল। শিউলি ফুল কথাটা তুলতেই রাতের সেই ভয়ঙ্কর দৃশ্যের কথা মাথায় হানা দিল। চিনি মনে মনে ভাবল, সে তো রাতে নিচে ছিল, কিন্তু এই রুমে আসলো কী করে? হুদি পরিহিত মানুষটাই বা কে ছিল? আর সেই কণ্ঠস্বর তার বড্ড বেশি পরিচিত, কিন্তু কে হতে পারে? চিনির ভাবনার মাঝে মিঠি বলল, চিনি, তোর সাথে আমার কিছু কথা আছে। তুই তো জানিস আমার ফ্রেন্ড মনিয়া ফিনল্যান্ডের মডেলিং করে। ও আমাদের ইনভাইট করেছে ওদের বাসায় যাওয়ার জন্য, তাই ভাবছি আমি তোকে নিয়ে মনিয়ার কাছেই যাব। আপু, তুমি কি ফিনল্যান্ড শহরে মডেলিং নিয়ে কাজ করতে চাও? চিনির কথা শুনে মিঠি হাসল। মিঠি বলল, এই না হলে আমার শিউলি ফুল, ঠিক বোনের মন পড়ে ফেলেছিস। কিন্তু মাম্মামকে এইসব ব্যাপার এখনো জানায়নি। মাম্মাম শুনলে যদি রাগ করে। মিঠির কথা শুনে এবার চিনিও খানিকটা হাসলো। চিনি বলল, তার মানে তুমি মুনিয়াপুর কাছে গিয়ে কাজে ব্যস্ত হয়ে পড়বে? আমি তো এখনো এই বাসা থেকে বের হয়ে ফিনল্যান্ড শহর ঘুরেই দেখলাম না। চিনি কথাগুলো কিছুটা মন খারাপ করে বলল। চিনি আর মিঠির কথার মাঝে পিমির আগমন হলো। পিমি বলল, মাই ডিয়ার টু বেবি ডল, কি নিয়ে গল্প হচ্ছে আমার 2 বেবির মাঝে? পিমি, আমার ফ্রেন্ড মুনিয়া হেলসিঙ্কি শহরে থাকে। সে মডেলিং নিয়ে কাজ করে। আমারও ইচ্ছে ওর সাথে এই মডেলিং নিয়ে কাজ করার। আমি ভাবছি সেই শহরে যাব, তবে চিনিকে একা কি করে রেখে যাই? ওর অবস্থা তো জানো। কিন্তু চিনি মন খারাপ করছে, এখনও ফিনল্যান্ড শহর ঘুরে দেখিনি। মিঠির কথা শুনে পিমি কিছুটা অবাক হলো। পিমি কিছু একটা ভেবে মিঠিকে বলল, মিঠি, মাই ডিয়ার বেবি, তুমি যাবে ভালো কথা, কিন্তু চিনিকে কেন নিয়ে যাচ্ছ? আমি তো একা ফিল করব বেবি। মিঠি বেবি, তুমি গিয়ে ঘুরে আসো, চিনি আমার সাথেই থাকবে। মিঠি ডিরেক্ট বলল, না, চিনিকে আমি কারোর কাছে রেখে যাব না। ওর মেল ফোবিয়া আছে। মাম্মাম মনে হয় জানতো না তোমার ছেলে জিয়াং এই বাসায় থাকে কিংবা আসে। তাহলে কখনোই মাম্মাম আমাদের এই বাসায় পাঠানোর কথা স্বপ্নেও ভাবতো না। তাছাড়া মাম্মামের সাথেও তেমন যোগাযোগ করতে পারছে না। মিঠি ইনিয়ে বিনিয়ে কথা খুব কম বলে। অহনাকুঞ্জ চৌধুরীর মতো যা বলবে ডিরেক্ট বলে দেবে। এতে কে কী ভাবলো এইসব নিয়ে মিঠির মাথা ব্যথা নেই। পিমি মিঠির কথা শুনে কিছুটা স্তব্ধ হয়ে গেল। পিমি মনে মনে ভাবছে, যেমন মা তেমনি মেয়ে, কথা শুনলেই বোঝা যায় অহনাকুঞ্জের মেয়ে। পিমির ভাবনার জগৎ থেকে বের হয়ে শুধু ছেড়ে মিঠির প্রশ্ন শুনে, পিমি, তুমি আর জিয়াং ফরেনার হয়ে এত ভালো বাংলা বলো কী করে? তোমাদের বাংলার মধ্যেই একটুও ভুল নেই। মিঠি এবং চিনির চোখ এখন পিমির ওপর। পিমিও কিছুটা বিস্ময়কর পরিস্থিতিতে পড়ে গিয়েছে। কি বলবে বুঝে উঠতে পারছে না, নাকি পুরনো অতীত চিনি এবং মিঠির থেকে আড়াল করেছে। দ্বিতীয়বার বিস্ময়কর পরিস্থিতিতে পড়েছে চিনির প্রশ্ন শুনে। পিমি, সত্যি করে বলো তো, এ বাসাটা কার? এ বাসায় আমি, তুমি, আপু ব্যতীত অন্য কেউ আছে? মিঠির প্রশ্ন এড়িয়ে গেলেও চিনির প্রশ্নের রিপ্লাই দেওয়ার চেষ্টা করলো। পিমি জোরপূর্বক ঠোঁটে হাসি টেনে বলল, হ্যাঁ মাই ডিয়ার বেবি, আমি, তুমি, মিঠি ছাড়াও চতুর্থ ব্যক্তি আছে। চিনি এবং মিঠির চোখ চাওয়াচাওয়ি করলো পিমির কথা শুনে। চিনি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, কে সে? এবং চিনি মনে মনে ভাবছে, আমি মনে মনে যা ভাবছি কিংবা সন্দেহ করছি তা নয় তো, কিন্তু সে কী করে এখানে আসবে? সে তো নানা ভাইয়ের কাছে। পিমি প্রত্যুত্তর করলো, আমি, তুমি, মিঠি ছাড়াও জিয়াং আছে এ বাসায়।
ওদের কথার মাঝে মিঠির ফোনের রিংটনের শব্দ শোনা যাচ্ছে। মিঠি ফোন রিসিভ করে কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে কথা বলছে। চিনি মিঠির দিকে নজর না দিয়ে পিমির দিকে এক নজরে তাকিয়ে আছে। চিনি সবসময় সমস্যা, ঝামেলা, কৌতূহল থেকে দূরে থাকে, কিন্তু চিনির সঙ্গে যেই সব ঘটনা ঘটেছে কিছুতেই মস্তিষ্ক থেকে দাঁড়াতে পারছে না। দ্য গ্রেস অফ হেভেন চিনির কাছে রহস্যর গোলক ধাঁধার চেয়ে কম কিছু মনে হচ্ছে না। কিছুতেই কৌতূহল দমিয়ে রাখতে পারছে না। চিনির মাথায় শুধু কাল রাতের ঘটনা ঘুরছে। ওর সাথে কাল রাতে যা হয়েছে কিছুতেই স্বপ্ন বলে ভাবতে পারছে না। এত ভাবনার মাঝে চিনির কাছে নিজেকে কেমন যেন পাগল পাগল মনে হচ্ছে। তাই সিদ্ধান্ত নিয়েছে মিঠিকে কাল রাতের ঘটনা সমস্তটা জানাবে। মিঠি ফোন রেখেই চিনির কাছে এসে বলল, আমাকে এখন হেলিসিং শহরে যেতে হবে। মুনিয়া রোড অ্যাক্সিডেন্ট করেছে। মুনিয়ার বাবা মা কেউ নেই এখানে, সবাই কিছুদিনের জন্য বাংলাদেশে গিয়েছে। আমায় নিয়ে যাবে না? না, এত দূরে এখন তোকে নিয়ে যাওয়া যাবে না। বাইরে ঠান্ডা, তাপমাত্রা ক্রমশ বেড়েই চলেছে। যেহেতু মুনিয়া হাসপাতালে, তাহলে আমরা গিয়ে কোথায় থাকবো? তুই বাসা থেকে কোথাও বের হবি না। বাসা থেকে তো দূর, রুম থেকেও বের হবি না আমি বাসায় না আসা পর্যন্ত। মিঠি বেবি, তুমি চিন্তা করো না, আমি আছি তো। আমি থাকতে চিনির কিচ্ছু হবে না। আপু, তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। বাসায় ফিরে এসে সব শুনবো। এখন দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যেতে হবে এবং আজকের মধ্যেই ফিরে আসবো। আবারও বলে যাচ্ছি, রুম থেকে বের না হতে। ঠিক আছে আপু। বিকেল। সময়ের সাথে সাথে বাহিরের তাপমাত্রা বেড়ে চলেছে, সে সাথে ঠান্ডার উত্তাপে রুমেও থাকা যাচ্ছে না। চিনি সকাল থেকে রুমের মধ্যে বন্দি থাকতে থাকতে বিরক্ত হয়ে যাচ্ছে। চিনি বিড়বিড় করে বলছে, ফোন নেই হাতে, কথা বলার মতো সাথে কেউ নেই। এভাবে চুপ করে কত সময় থাকা যায়? আপুর তো বাসায় আসার খবর নেই। এর মধ্যেই অযাচিত চিনি রুমে কোনো এক আগন্তুক নক করলো। চিনি ভয়ে অত্যন্ত আত্মা কেঁপে উঠল তার। যদি রাতের মধ্যে কিছু হয়। এর মধ্যেই চিনির রুমে ফরেনার এক মেয়ে প্রবেশ করলো। চিনি মেয়েটাকে দেখা মাত্র বসা থেকে দাঁড়িয়ে গেছে। মেয়েটা মুচকি হাসি দিয়ে হাত বাড়িয়ে দিয়ে বলল, Hi, I'm Anna. You Chini, right? ইয়েস, আই এম চিনি। You so cute. চিনি চুপ করে আছে দেখে অ্যানা চিনির আরেকটু সামনে এসে বলল, আমি কিন্তু বাংলা বলতে পারি। তুমি তিনার কাজিন হও? মেয়েটা এবার জোরে জোরে হাসতে শুরু করলো। অ্যানা বলল, তোমাকে যতটা বোকা বলেছে তুমি কিন্তু ততটা বোকা না, আর যতটা সুন্দর বলেছে ততটাও সুন্দর না, তার থেকে 1000 গুণ বেশি সুন্দর। বলেই অ্যানা চিনির গালে হাত রাখলো। চিনি মিষ্টি করে একটা হাসি দিল। অ্যানা বলল, বাহ চিনি, তোমার হাসি তো অনেক সুন্দর, হাসলেই 2 গালে টোল পড়ে। চিনি অ্যানার উত্তর হিসেবে আরও একটি হাসি উপহার দিল। চিনি এনাকে জিজ্ঞেস করলো, তুমি আমার ঠিকানা কোথায় পেলে? আমি তো তিনাকে আমার ঠিকানা দিয়ে আসতে পারিনি। টিনা ঠিকানা দিয়েছে, তোমার মাম্মার থেকে নিয়েছে। কিন্তু মাম্মাম তো বলেছে তিনা নুসরাত আদনান আসবে। ওদের ভিসা প্রসেসিং চলছে, কিছুটা টাইম লাগবে, তাই আমি তোমাকে কোম্পানি দিতে এসে পড়েছি। এবার যাও, রেডি হয়ে এসো। কোথায় যাব আমি? তোমাকে কোম্পানি দেবো, তোমায় নিয়ে ঘুরতে বের হবো। টিনা তো বললো তোমায় নিয়ে ঘুরতে আসতে। মিঠি আপু বলেছে রুম থেকে বের হতে না। পিছন থেকে পিমি বলল, মিঠিকে নিয়ে টেনশন করো না, ডোন্ট প্যানিক বেবি, তুমি এনার সাথে ঘুরে এসো। বিকেল। চিনি এনাকে জিজ্ঞেস করলো, আমরা কোথায় যাচ্ছি অ্যানি? গেলেই দেখতে পাবে চিনি। অ্যানি, আমার মেল ফোবিয়া আছে। গন্তব্যে পৌঁছাতেই চারপাশ থেকে হইচই শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। এত শব্দের মাঝে চিনির বলা কথাটি এনার কান অবধি পৌঁছালো না। এনে চিনির হাত ধরে সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। চিনি জিজ্ঞেস করলো, কোথায় নিয়ে আসলে অ্যানি? এখানে এত ভিড় কেন? ও কামন চিনি, তুমি জানো ফিনল্যান্ড শহরে বাইক রেসিং কতটা ফেমাস? আর সবচেয়ে মজার বিষয়, মেয়েরাও রেসিং এ অংশগ্রহণ করে। তবে আজ মেল রেসিং চলছে। বাইক রেসিং, তাও ফিনল্যান্ড শহরে? হ্যাঁ, ফিনল্যান্ড শহরে বাইক রেসিং। চিনি চলো আমরা সামনে যাই। রেসের আসল মজা নিতে চাইলে তোমাকে রাস্তার পাশে গিয়ে দেখতে হবে। আর ওই দ্রুতগতির রেসকে খুব কাছ থেকে উপভোগ করার জন্য বেশ কিছুটা সাহস থাকাও জরুরি। না, ছেলেদের ওইদিকে যাব না। তাহলে ফিমেল সাইডে দাঁড়াই। চিনি এনার সাথে সহমত প্রকাশ করলো। চিনিরও কিছুটা কৌতূহল জাগ্রত হলো। চিনি কখনো সচক্ষে বাইক রেসিং দেখেনি, অতঃপর এইরকম বরফের শহরে বাইক রেসিং কতটা ডেঞ্জারাস ভাবা যায়। এইসব ভেবে বাইক রেসিং দেখার আগ্রহ চিনির
বেড়ে যাচ্ছে। কিন্তু এর মাঝে চিনি অনেকবার শুনেছে ফিনল্যান্ড শত শত নিউজ আছে শুধুমাত্র ডেঞ্জারাস বাইক রেসিং নিয়ে। বাইক রেসিং মাঝে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট, কেউ কেউ মারা যাচ্ছে। একটু সামনে এগিয়ে যেতেই সবার মুখে একই সাথে দুটো ধ্বনি শোনা যাচ্ছে। প্রথমে ব্যাপারটা চিনি খেয়াল না করলেও এখন বুঝতে পারছে সবাই দুটি নাম উচ্চারণ করছে। চিনির পাশ থেকে অ্যানি চিৎকার দিয়ে বলল, অ্যান্সি অ্যান্ড ডেঞ্জল। সবাই একসাথে বলছে, অ্যান্সি দ্য টপ বাইকার, ডেঞ্জল অফ দ্য কেনার। চিনি কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, এনসি আর ডেঞ্জালকে? ফিনল্যান্ড শহরে এনসির এবং ডেঞ্জালের বাইক রেসিং সম্পর্কে সবার ধারণা আছে। বাইক রেসিং এর টপ অফ দ্য ওয়ান এনসি, এরপর ডেঞ্জাল। ফিনল্যান্ড শহরের ক্রাশ হলো এনসি, আর ফিনল্যান্ডের ক্লাবের ওনার হলো ডেঞ্জাল। এই দুজনের জন্য মেয়েরা মরতে মরতে বাঁচে। শুধু বাইক নয়, কার রেসিং এও এনসির টপ বয় অ্যান্ড ডেঞ্জাল বাইক রেসিং এর মধ্যে ক্লাবের কে নাই। ফিনল্যান্ডের অভিজাত পরিবারের সন্তানরা রাত্রিবেলায় গাড়ি প্রতিযোগিতায়ও লিপ্ত হয়, আর সেখানে সবার প্রথমে এনসি থাকে, বাই হট বয়। ডেঞ্জাল শুধু বাইক রেসিংয়ে অংশগ্রহণ করে। চিনি খেয়াল করলো ওখানকার মানুষেরা ব্যাপারটি খুব উপভোগ করছে। সবাই মুখে অ্যান্সির আর ডেঞ্জালের গুণগান, কিন্তু চিনির এইসব শুনে মাথা ঘুরছে। ফিনল্যান্ড শহরে রোড রেসিং হলো পাকা রাস্তার উপরিভাগে অনুষ্ঠিত হয়। বাইক রেসিং একটি রূপ। রেস হয় একটি উদ্দেশ্য নির্মিত ক্লোজ সার্কিটে বা সাময়িকভাবে বন্ধ পাবলিক রাস্তা ব্যবহার করে একটি রাস্তার সার্কিটে অনুষ্ঠিত হয়। এটি একসময় সাধারণ ছিল, কিন্তু বর্তমানে এই ধরনের রেসিং বিপজ্জনক হয়। বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ হলে দিন দিন এটাই এক শ্রেণীর তরুণদের কাছে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে ফিনল্যান্ড শহরে। বাইক রেস হলো মোটরসাইকেলের এমন প্রতিযোগিতা যেখানে গতি থাকে 80 হইতে 100 কিলোমিটার। কে কত দ্রুত গতিতে বাইক চালাতে পারে তাদের নির্মম প্রতিযোগিতা চলে তরুণদের মাঝে। এখানে গতি এক ধরনের নেশার মতো কাজ করে। পক্ষান্তরে বাইক স্টার্ট হইল 20 হইতে 39 কিলোমিটার গতিতে বাইকের ওপরে দাঁড়িয়ে পড়ে। এ ধরনের খেলা অত্যন্ত জনপ্রিয়। অ্যানা চিৎকার করে বলল, চিনি দেখো, এনসি এবং ডেঞ্জাল প্যাডেকে নেমেছে এবং রেস শুরু হতে চলেছে। চিনি দেখলো বাইক রেসিং পোশাক পরে অনেকেই প্যাডকে নেমেছে। চিনি অ্যানিকে প্রশ্ন করলো, কোনটা এনসি আর কোনটা ডেঞ্জাল? বাইকারদের পোশাক সাধারণত দামি হয়। তাদের লুকিং এবং বিশেষ করে তাদের গেট আপ অসম্ভব সুন্দর হয়। এনা বুঝিয়ে বলল, কালো পোশাক পরিহিত এবং কালো বাইক জিপিএক্স ডেমন জিআর 165R। এই বাইকটি বাজারে খুব সম্প্রতি সময় এসেছে এবং গ্রাহকদের ইঞ্জিন পারফরমেন্স দিয়ে একদম চমকে দিয়েছে। এর ইঞ্জিনে আছে 164cc সিঙ্গল সিলিন্ডার লিকুইড কোল্ড ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে টপ স্পিড কোম্পানি বলে থাকেন 135 to 140 কিলোমিটার পার আওয়ার এবং বাইকাররা পান 145 to 150 কিলোমিটার পার আওয়ার। এটাই এনসি, মাই হট বয়। চিনির এবার অ্যান্সির দিকে নজর দিল। কালো পরিহিত পোশাক, মাথায় কালো হেলমেট পরিধান করা, হাতে কালো গ্লোভস, পায়ে কালো বুট পরা। পর মুহূর্তে রেড রঙের একটি পোশাক দেখিয়ে এনা বলল, এটা ডেঞ্জাল সবসময়ের মতো আজও গুহারা হারবে আমার হট বয়ের কাছে। তারপরও কেন যে বারংবার রেসিং করতে আসে কে জানে। তবে রেসিং এর দ্বিতীয় হয়। হারার পর কেন আসে রেসিং করতে? মনে হয় তারা বেস্ট ফ্রেন্ড? মোটেও না। এনসি আর ডেঞ্জাল কেউ কারোর সাথে কথা বলে না। দুজনের মধ্যে এইটুকু মিল রয়েছে, দুজনেই হ্যান্ডসাম এবং সুদর্শন। সব মেয়েরা এই দুজনের জন্য পাগল। এছাড়া একজন আরেকজনের বিপক্ষ দল। এর মধ্যেই রেসিং শুরু হয়ে গেল। চিনির চোখ সে কালো পোশাকের ব্যক্তির ওপর। রেসিংয়ের মধ্যে কালো পোশাকধারী ব্যক্তি পক্ষান্তরে বাইক স্টার্ট হলে 10 হতে 20 কিলোমিটার গতিতে বাইকের ওপরে দাঁড়িয়ে শুয়ে বা জাম্প দিয়ে বিভিন্ন রকম শারীরিক কসরত প্রদর্শন করা। বার্নআউট সার্কেল হিউম্যান ক্যাম্পাস করলো। চিনির কাছে কালো পোশাকধারী মানুষটিকে দেখে মনে হলো জীবনের মায়া নেই এবং বাইক রেসিং শেষ হওয়া পর্যন্ত সর্বদা অদ্ভুত লাগলো। অবশেষে জয়ের তালিকায় প্রথম স্থানে রয়েছেন সেই অদ্ভুত কালো পোশাকধারী ব্যক্তি। চারপাশে অ্যান্সির জয় জয়কার। মুহূর্তেই সব মেয়েরা অ্যান্সিকে ঘিরে ধরেছে, কিন্তু অবাক করা বিষয় ডেঞ্জাল এখন আর দেখা যাচ্ছে না।
এত মেয়েদের মাঝে কালো পোশাক পরিহিত ব্যক্তি হঠাৎ করেই চিনির দিকে তাকিয়ে আছে। এনা হঠাৎ করে চিৎকার দিয়ে বলল, চিনি দেখো, এনসি আমাদের দিকে তাকিয়ে আছে। মনে তো হচ্ছে এদিকে তাকিয়ে আছে, কিন্তু ওনার মাথায় হেলমেট পরা সঠিক বোঝা যাচ্ছে না কোথায় তাকিয়ে আছে। সবার হইচই উত্তেজনার মাঝে অ্যান্সি হাত থেকে গ্লোভস খুলে ফেলল। সবার উত্তেজনার আরও তীব্র হলো, এর মধ্যে মাথার হেলমেটটা খুলে ছুঁড়ে ফেলল অ্যান্সি। হেলমেটটি ছুঁড়ে ফেলার সঙ্গে সঙ্গে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। অ্যান্সির চেহারা স্পষ্ট হতেই চিনির মুখ থেকে অনিচ্ছাকৃত কিছু শব্দ বের হলো। নির্ণয় ভাইয়া। দুই জোড়া চোখ একত্রিত হলো। নির্ণয় তো পাহাড় ভেঙে নেহের খুঁজে নিয়ে আসতে পারে, কিন্তু ভালোবাসা সবার জন্য নয়। ভালোবাসা না পাওয়ার প্রতিচ্ছবি অনেক জ্বালায়। যখন একজন আরেকজনের কাছে না আসতে পারে, ছুঁতে না পারে, এত হইচই, এত উত্তেজনা, সব কিছু এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। এত মানুষের মধ্যে থমথমে পরিবেশ বিরাজময়। সেই থমথমে পরিবেশে কালো পোশাক পরিহিত মানব কিছু দূর দাঁড়িয়ে থাকা এক মানবীকে রক্তিম চোখে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। চারপাশে এত নীরবতা দেখে জিয়াং হেলমেট খুলে সামনে এগিয়ে আসলো। অ্যান্সির থেকে কিছু দূরেই অ্যান্সির দামি হেলমেটটা ভেঙে পড়ে আছে। জিয়াং বলল, হোয়াট হ্যাপেন্ড ব্রো? নির্ণয় সামনের দিক থেকে চোখ সরিয়ে জিয়াংয়ের দিকে তাকালো। জিয়াং নির্ণয়ের এমন রূপ দেখে সামনের দিকে তাকালো। জিয়াং সামনে তাকাতেই চিনিকে দেখতে পেল। জিয়াং অবাক হয়ে বলল, চিনচিন এইখানে? কথাটা বলেই অ্যান্সির মানে নির্ণয়ের দিকে তাকাতেই দেখলো অ্যান্সি এখনও জিয়াংয়ের দিকে রক্ত চোখে তাকিয়ে আছে। জিয়াং থতমত খেয়ে বলল, না মানে চিনি এইখানে? অ্যান্সি সামনের দিকে পা বাড়াতেই পেছন থেকে জিয়াং বলছে, প্লিজ রাগের মাথায় কিছু করে ফেলিস না। এত রত্তি একটা মেয়ে, একদম সরল সোজা, ভুল করতেই পারে, এই ভেবে চিনতে কিছু করে নেই। আমি মমকে কল করে জিজ্ঞাসা করছি। জিয়াংয়ের কথা শুনে নির্ণয়ের পা থেমে গেছে। পেছনে ফিরে জিয়াংয়ের কলার চেপে ধরে হিসিয়ে বলল, ওর পরিবার এবং যে ওকে জন্ম দিয়েছে তার আগে আমি ওকে স্পর্শ করেছি। ওর সম্পর্কে তুই আমাকে কি বোঝাবি? ওর মাথা থেকে নখ পর্যন্ত বালুকণা থেকে সূক্ষ্মভাবে আমি ওকে চিনতে পারি। তোকে আজকে ফার্স্ট এবং লাস্ট ওয়ার্নিং দিচ্ছে, তারপর কি হবে আই ডোন্ট নো। বলেই সামনে এগিয়ে যাচ্ছে। জিয়াং কলারটা ঠিকঠাক করে সামনে পেছনে তাকালো। সবাই জিয়াংয়ের দিকে তাকিয়ে আছে, আর কি যেন বলাবলি করছে। জিয়াং হাসি হাসি মুখে সবাইকে উদ্দেশ্য করে বলল, ইট ইজ নট সিরিয়াস, জাস্ট ফান। বলেই নির্ণয়ের পেছনে ছুটল। নির্ণয় চিনির সামনে গিয়ে দাঁড়ালো। সেই রক্তিম বর্ণ চোখ দিয়ে চিনিকে সূক্ষ্ম নজরে দেখছে। চিনির পরনে পিঙ্ক রঙের চুড়িদার, তার উপরে চাদর দেওয়া, চুলগুলো রেশমি সুতোর মতো ছড়িয়ে আছে। নির্ণয় চিনির সামনে দাঁড়াতেই পিছনে জিয়াং এসে হাজির। জিয়াং ভয় পাচ্ছে, যদি নির্ণয় রাগের মাথায় এমন কিউট একটা মেয়ের ক্ষতি করে ফেলে তখন কি হবে। তার দেখা প্রথম সুন্দরী মেয়ে হলো চিনি। নির্ণয় কাছে আসতেই সেই তীব্র পরিচিত ঘ্রাণ চিনির নাকে লাগছে। দ্য গ্রেস অফ হেভেনে প্রবেশ করতেই যার অনুসন্ধানে ছিল চিনি। চিনির কাছে মনে হচ্ছে এগুলো সব স্বপ্ন, ঘুম ভাঙলেই তো সব শেষ। চিনি বাহিরের ঠান্ডার মধ্যে থেকেও নাকে বিন্দু বিন্দু জলকণা জমছে। চিনি ভয়ে বারংবার ঢোক গিলছে, শরীরটা থরথর করে কাঁপছে। কিছুতেই বিশ্বাস করতে পারছে না নির্ণয় তার সামনেই উপস্থিত। চিনির মাথায় 8 বছর আগের ঘটনা হানা দিচ্ছে। কেন যেন মনে হচ্ছে ওই দিন বেঁচে ফিরলেও আজ আর মাম্মামের কাছে ফেরা যাবে না। নির্ণয় রাশভারী সুরে বলল, তো সাহস কি করে হলো দ্য গ্রেস অফ হ্যাভেন থেকে বের হওয়ার? কথাটা চিনির কানে কর্ণপাত হওয়া মাত্র চিনি পেছনে ফিরে দৌড়াতে দেরি নয়। নির্ণয় চিনির বাচ্চামো দেখে বাঁকা হাসল। জিয়াং চিনির এইরূপ কর্মকাণ্ড দেখে বোকা বনে গেল। চিনি দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেছে। হঠাৎ চিনি খেয়াল করলো চিনি দৌড়াতে দৌড়াতে অনেক দূরে চলে এসেছে। জায়গাটা চারপাশে বরফের ছড়াছড়ি, দেখতে কিছুটা অদ্ভুত। চিনির খুব ভয় লাগছে। চিনি তো কিছুই চেনে না এখানকার, তার উপর ফোন নেই। দৌড়াতে গিয়ে গায়ের চাদরটাও পড়ে গেছে। এত শীতের মধ্যে দাঁড়াতেও পারছে না। চিনি ভয়ে ভয়ে আরেকটু সামনে এগোতেই কিছুর সাথে লেগে পড়ে যায়। পড়ে গিয়ে সামনে তাকাতেই নির্ণয় সিনহা চৌধুরীকে দেখতে পায়। পকেটে হাত দিয়ে চিনির সামনে দাঁড়িয়ে আছে। চিনি ভয়ে ভয়ে দাঁড়াতে গিয়েই বরফে পা পিছলে পড়ে যেতে নেয়। ঠিক তখনই নির্ণয় চিনিকে ধরে ফেলে। তবে চিনিকে ধরতে গিয়ে নির্ণয়ের হাত ধারালো কিছুর সাথে লেগে কেটে যায়। চিনি সোজা হয়ে দাঁড়াতেই নির্ণয় চিনির হাত ছেড়ে দেয়। নির্ণয়ের হাত থেকে অঝরে রক্ত গড়িয়ে পড়ছে।
নির্ণয় সেখানেই বসে পড়েছে, কাউকে কল করে বলছে ফার্স্ট এইড বক্সটা নিয়ে আসতে। মিনিট 2 পর মাস্ক পরিহিত এক ব্যক্তি ফার্স্ট এইড বক্স নিয়ে আসলো। নির্ণয় চোখ দিয়ে ইশারা করলো রেখে যেতে। নির্ণয়ের হাত থেকে রক্ত পড়তে দেখে এইবার চিনি আর পালানোর চেষ্টা করলো না। চিনি ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে নির্ণয় থেকে কিছুটা দূরে। চিনির চোখ নির্ণয়কে দেখতে ব্যস্ত। আগের থেকে অনেক অনেক সুদর্শন হয়ে গেছে। গায়ের রং তো সবসময় তার বাবার মতোই ছিল, মানে ফরেনারদের মতো, যেমনটা পিমি আর জিয়াংয়ের, কিন্তু চোখগুলো কালো, ঠিক তেমনি চুলগুলো সামান্য বড়, যার কারণে অত্যাধিক সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। বাম হাতের 5 আঙুলের কড়িতে ট্যাটু করা, গায়ে ট্যাটু করা, এমনকি শোল্ডারেও। সব দিক দিয়েই চেঞ্জ হলেও হাসিমিহীন মুখটা এখনও আগের মতোই আছে। কারো দেখার ক্ষমতা নেই, এমনকি চিনিরও না। নির্ণয়ের হাত থেকে এখনও রক্ত পড়ছে, কিন্তু ব্যান্ডেজ করছে না। অতঃপর চিনি সাহস করে নির্ণয়ের কাছে এগিয়ে গেল। নির্ণয় কঠোর স্বরে বলল, টাচ করবি না আমায়। টাচ করবো না মানে? কাটা স্থান থেকে রক্ত? শুনিস কি বলেছে? কেউ আমাকে টাচ করবে সেটা আমার পছন্দ নয়। নির্ণয় নিজেই নিজের হাতে ব্যান্ডেজ করলো। কাটা জায়গা ব্যান্ডেজ করার পর নির্ণয় চিনিকে রেখেই হনহন করে নির্দিষ্ট গন্তব্যে চলে যাচ্ছে। চিনি লক্ষ্য করলো অন্ধকার হয়ে যাচ্ছে চারপাশে। চিনি ভয়ে ভয়ে কেঁপে উঠল। এখানে যদি চিনি একা থাকে তাহলে সকাল হতে হতে চিনির অস্তিত্ব থাকবে না। আর শীতে তো অলরেডি চিনি ঠান্ডায় জমে যাচ্ছে, তার মধ্যে নির্ণয় চিনিকে রেখে চলে যাচ্ছে। চিনি আর্তনাদ করে বলল, কোথায় যাচ্ছেন আপনি? আমি কোথায় যাবো তুই জানে কি করবি? আমি কবে বা তোকে কৈফিয়ত কিংবা তোর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে? চিনি নির্ণয়ের কথা শুনে একদম চুপ হয়ে গেল। চিনি বলল, আপনি এখনো আগের মতো আছেন, একটু চেঞ্জ হননি। আপনার এই রুবাইয়া আমার একদমই পছন্দ না। নির্ণয় কপাল কুঁচকে চিনির চোখের দিকে তাকিয়ে আছে। তারপর নিঃশব্দে সামনে হাঁটতে শুরু করলো। চিনি পেছন থেকে বলল, কোথায় যাচ্ছেন আমায় রেখে? আমি আপনার সাথে যাব, আমি এখানে একা থাকবো না, আমি আপনার সাথে যাব। চিনির কথা শুনে নির্ণয়ের পা বরফের মাঝে থমকে গেল। তারপর পেছনে ফিরে ভ্রুকুটি কিঞ্চিত পরিমাণ উঁচিয়ে চিনিকে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে বলল, আমার সাথে থাকতে চাস? আমাকে সামলাতে পারবি তো? বলেই চিনির দিকে কিছুক্ষণ তাকিয়েছিল। তারপর সামনের দিকে ফিরে হাঁটতে শুরু করলো। চিনি নির্বোধের মতো দাঁড়িয়ে আছে। ভয়ে শরীরের ভেতরে শিহরণ বয়ে যাচ্ছে। তীব্র ঠান্ডায় শরীর কাঁপছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এভাবেই কিছু সময় অতিবাহিত হলো। চিনি কিছুতেই দাঁড়িয়ে থাকতে পারছে না। চিনির অস্তিত্ব ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। চোখে ঝাপসা দেখছে, সব কিছু অন্ধকার লাগছে চারপাশে। হঠাৎ করেই চিনি নিচে পড়ে গেল। চিনি আদ্র আদ্র চোখে দ্রুত গতির এক প্রাণীর ছায়া দেখতে পেল। মুখে চিনির চাদর সহ সেই হিংস্র প্রাণীর অস্তিত্ব ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। মিনিট কয়েকের মাঝে হিংস্র প্রাণী চিনির চাদর মুখে নিয়ে চিনির সামনে হাজির হলো। হেলেন্সকি রাজধানী তাদের কাছে মোটেই আকর্ষণীয় নয়, বরং কোলাহল, প্রকৃতির বড়ই অভাব। ইউরোপের অন্যতম সবুজ ও আরামদায়ক রাজধানী হওয়া সত্ত্বেও তাদের সেটা মনে হয়। ফিনল্যান্ডের প্রকৃতির পাশাপাশি সেই দেশের সরকারও নাগরিকদের সুখী রাখে এবং হেলেন্সকি আল্টো বিশ্ববিদ্যালয়ের ফ্রাঙ্ক মার্টেলা বলেন, ফিনল্যান্ডে সংবাদ মাধ্যম ও মত প্রকাশের অধিকার রয়েছে। অবাধ নির্বাচন হয়, দুর্নীতির মাত্রা অত্যন্ত কম। সেই সঙ্গে রাষ্ট্রের পক্ষ থেকে সামাজিক সহায়তার নানা ব্যবস্থা রয়েছে, যেমন শিশু, বেকার ও অবসরপ্রাপ্তদের জন্য ভাতা। এই সবের ফলে মানুষের মনে একটা অনুভূতি আসে যে রাষ্ট্র তাদের দেখাশোনা করছে। হেলেন্সকি হলো ফিনল্যান্ডের রাজধানী এবং সবচেয়ে জনবহুল শহর। এটি ফিনল্যান্ড উপসাগরের তীরে অবস্থিত এবং দক্ষিণ ফিনল্যান্ডের উশিমা অঞ্চলের আসন। এখন শহরটি একটি বিশ্বব্যাপী নকশার রাজধানী এবং এর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্বব্যাপী পরিচিত। হেলেন্সকি ফিনল্যান্ডের দক্ষিণ তীরে বাল্টিক সাগর অবস্থিত। ফিনিশ উপকূলের চারপাশে 300টি দ্বীপ রয়েছে। প্রকৃতিতে সহজ প্রবেশাধিকার হেলেন্সকিকে ইউরোপীয় ইউনিয়নের অন্যতম সুন্দর শহর করে তোলে। মেট্রোর মধ্যে মিঠি বসে আছে ঘন্টার পর ঘন্টা, এখনও হেলেন্সকি শহরে পৌঁছাতে পারেনি। হেলেন্সকি অঞ্চলের পাতালে রেলপথ, আন্ডারগ্রাউন্ড সিস্টেম, একটি খুব দ্রুত এবং সহজ পাবলিক ট্রান্সপোর্ট। এটির 2টি পূর্ব পশ্চিম লাইন রয়েছে, যা 30টি স্টেশন পরিবেশন করে হেলেন্সকির পূর্ব অংশের জেলাগুলিকে শহরের পশ্চিমে গন্তব্যগুলির সাথে সংযুক্ত করে। মেট্রো কিছু দূর এগিয়ে যাওয়ার পর স্থগিত ঘোষণা করা হয়েছে।
মিঠির মস্তিষ্কে নানান ধরনের চিন্তা চেতনা বিচরণ করছে। মিঠি কিছুতেই বুঝতে পারছে না এখন মিঠির কী করা উচিত। ফিনল্যান্ডের কিছুই চেনে না, তারপর এখনও হেলেন্সকি শহরে পৌঁছাতে পারে নাই। মনিয়া কী অবস্থায় আছে তাও জানে না। মিঠির সবচেয়ে বড় দুশ্চিন্তা কিংবা টেনশন চিনিকে নিয়ে। এখনও হেলেন্সকি শহরে পৌঁছাতে পারেনি, বেলা ফোরাবার সময় হয়ে আসছে। সেখানে মিঠি রাতের আগে কী করে চিনির কাছে ফিরে আসবে? মুনিয়ার কাছে রাতের মধ্যে পৌঁছাতে পারবে কিনা এটাও ভাবনার বিষয়। নির্জন মেট্রো রেল রাস্তার দিকে কিছু সময় পর পর প্রাইভেট কার চোখে পড়ছে, ম্যাকডোনাল্ডস ক্যাফেটেরিয়া দেখা যাচ্ছে, তবু সেগুলো জনমানব শূন্য বলেই ধরা যায়। এছাড়া মেট্রো রেলের দুপাশে বরফে ঢাকা স্থান, তেমনি চারপাশের পরিবেশ প্রাণ জড়িয়ে দেবার মতো সৌন্দর্য বলা যায়। তবে রাস্তাঘাটে ময়লা আবর্জনা পাওয়া বড্ড কষ্টকর। মিঠির এইসব ভাবনার মাঝে হঠাৎ দেখতে পেল মিঠির দিকে একজন মিস্টেরিয়াস ব্যক্তি তাকিয়ে আছে। একে তো অচেনা কান্ট্রি, তার উপর এইরকম অদ্ভুত মানুষ। মিঠি দ্বিতীয়বার মিস্টেরিয়াস ব্যক্তির দিকে কৌতূহলবশত চোখ যেতেই দেখতে পেল এখনও মিস্টেরিয়াস ব্যক্তি মিঠির দিকে তাকিয়ে আছে। মিঠির কাছে ব্যাপারটা ভাবনার বিষয়। মিস্টেরিয়াস ব্যক্তিটি বাংলাদেশি নাকি ফরেনার কোনটা হতে পারে? এত সব ভেবেই মিঠির অস্থিরতা বেড়ে চলেছে এবং ক্রমশ ভয়ও বাড়ছে। এর মধ্যেই মেট্রো চলতে শুরু করেছে। হেলেন্সকি মেট্রোতে অলওয়েজ ভিড় থাকে। এক এক করে প্যাসেঞ্জার, মেট্রো রেল স্টেশন যাত্রী নেমে যাচ্ছে। কেউ বা নতুন গন্তব্যের উদ্দেশ্যে মেট্রোতে ভিড় করছে। মিঠি খেয়াল করলো মিস্টেরিয়াস ব্যক্তি ধীরে ধীরে মিঠির সামনে আসছে। মিঠি ভয়ে দিশেহারা হয়ে পড়েছে। এক্সকিউজ মি। মিঠি অন্যদিকে তাকিয়ে আছে। মিস্টেরিয়াস ব্যক্তির কথা শুনেও যেন শুনছে না। মিঠির অত্যাধিক ভয় নিজেকে নিজেই সান্ত্বনা দিচ্ছে। ক্যান আই সিট ডাউন? আমি কি আপনার পাশের সিটে বসতে পারি মিস? মিঠি উপলব্ধি করল একসাথে দুইটি মেল ভয়েস কানে কর্ণপাত হয়েছে। মিস্টেরিয়াস ব্যক্তির কথা বলার সাথে আরও একটি ভয়েস শুনতে পাওয়া গেছে। দ্বিতীয় ব্যক্তিটি নিঃসন্দেহে বলা যায় বাংলাদেশি। দুইটি ভয়েস শোনার সাথে সাথে মিঠি আচমকা সামনের দিকে তাকালো। মিঠি সামনের দিকে তাকাতেই মিস্টেরিয়াস ব্যক্তির পেছনে মনোমুগ্ধকর এবং হাস্যোজ্জ্বল চেহারা চোখে পড়ল। ফিনল্যান্ডে প্রথমবার স্নিগ্ধ ও হাসিরেখা বিশিষ্ট ব্যক্তিটি মিঠির নজর কেড়েছে। মিঠির কাছে মনে হলো সুস্মিত আকর্ষণীয় ব্যক্তিটি যে কেউ নজর কেড়ে নিতে বাধ্য। মিঠি নিঃসংকোচে দ্বিতীয় ব্যক্তিটির চোখের দিকে তাকিয়ে তার উদ্দেশ্যে বলল, অবভিয়াসলি আপনি এখানে বসতে পারেন। দ্বিতীয় ব্যক্তির সিটে বসতেই মিস্টেরিয়াস ব্যক্তিটি উধাও হয়ে গেল। মিঠি আশেপাশে তাকিয়ে সেই মিস্টেরিয়াস ব্যক্তিকে খুঁজতে ব্যস্ত। এর মধ্যেই সুস্মিত কণ্ঠস্বর ভেসে এলো। হাই, আই এম তিহাম। বলেই মিঠির দিকে তাকিয়ে সৌজন্যমূলক হাসি দিল। মিঠি মুচকি হাসি দিয়ে বলল, আই এম মিরন্তা তাইপ। মিঠির কাছে মনে হলো ছেলেটা দেখতে স্নিগ্ধ, খানিকটা নম্র ভদ্র প্রকৃতির। মুখে অমায়িক হাসি বিদ্যমান, চোখে সাদা চশমা, পরনে হোয়াইট শার্ট, কালো জিন্স, হাতে ঘড়ি। মিঠির যেন চোখই সরছে না তিহামের থেকে। মিঠির ভাবনার মধ্যেই তিহাম মিঠির দিকে তাকিয়ে আছে। মিঠির পরনে পশমি লাল লেদারের জ্যাকেট, ভিতরে হিন্দিয়ারের লং কুর্তি, কাট করা চুল পিঠ অব্দি, ঠোঁটে লাল লিপস্টিক, হাত ভর্তি স্টিংলিং ব্রেসলেট, গলায় ইয়ার্স স্ট্রিংয়ের লকেট, হাত ভর্তি রিং, চোখে চোখ রাখার মতো সৌন্দর্য বিলাসবহুল। তিহাম জিজ্ঞেস করলো, আচ্ছা মিস, বলুন তো ওনাকে বসতে না দিয়ে আমাকে কেন বসতে দিয়েছেন? মেয়েদের একটা স্পেশাল পাওয়ার আছে, মেয়েরা ঠিক ঠিক বুঝে যায় কার চোখ কী ইঙ্গিত করছে। সো ইন্টারেস্টিং মিস। দ্য গ্রেস অফ হেভেন। জিয়াং ওপর থেকে নিচে নেমে পিমিকে জিজ্ঞেস করলো, হোয়াট হ্যাপেন্ড মম? চিনির এখনও জ্ঞান ফিরেনি মাইসন। মিঠি যদি ফিরে আসে তখন আমি কি জবাবদিহি করব মাইসন? জিয়াং নিশ্চুপ। পিমি বলল, চিনির এই অবস্থার কথা যদি অহনা কুঞ্জ চৌধুরীর কান পর্যন্ত পৌঁছায় তাহলে কুরুক্ষেত্র বাঁধিয়ে দিবে। তুমি শুধু শুধু চিন্তা করছো তোমার অহনা কুঞ্জকে নিয়ে। আমি ভাবছি এনসির কথা মম। এনসি কি করতে চাইছে? টেনশনে তো আমার হার্টবিট যায় যায় অবস্থা মাইসন। মম, বেশি টেনশন নিও না। ঠিক আছে মাইসন। আবার বেশি রিল্যাক্সও হয়ে না, বিষয়টা কিন্তু টেনশনের মম। পিমি নিরুপায় হয়ে জিয়াংয়ের যাওয়ার দিকে তাকিয়ে আছে। সে অন্ধকার কক্ষে এক নিষ্ঠুর মানব নিজস্ব কাজে ব্যস্ত। না আছে কারোর জন্য মস্তিষ্কে চিন্তা, না আছে কাউকে নিয়ে ভয় ভীতিকর আশঙ্কা।
সে নিজের মতো নিজেকে নিয়ে বিচরণ করছে। জিয়াং সেই ঘরে ঢুকে বলল, ইউ আর এ ভেরি কুল পার্সোনালিটি বস। কি করে পারছিস শান্ত হয়ে অন্ধকার রুমে চিন্তাহীনভাবে বসে থাকতে? সো হোয়াট? চিনচিনের এখনো জ্ঞান ফেরেনি। জিয়াংয়ের কথাটা কর্ণপাত হতেই নির্ণয় রক্তচক্ষু জিয়াংয়ের দিকে তাকালো। এতটুকু বলেই জিয়াং থেমে গেছে। ভয়ে আর কিছু মুখ থেকে স্পষ্ট বের হচ্ছে না। জিয়াং কাঁপতে কাঁপতে বলল, আরে ভাই, আমার দিকে এইভাবে কেন তাকিয়ে আছিস? আমি কি চিনচিনকে না মানে চিনি? আমি তো চিনিকে বলিনি জ্ঞান না ফিরতে। নির্ণয় এখনও একইভাবে জিয়াংয়ের দিকে তাকিয়ে আছে, এক গম্ভীর রুসহিত শীতল চাহনিতে। জিয়াং বার কয়েক ঢোক গিলে চুলে হাত বোলাচ্ছে, শরীরের শর্ট ঝাড়ছে, কিন্তু নির্ণয়ের রক্তচক্ষু এখনও জিয়াংয়ের ওপর সীমাবদ্ধ। তখনই জিয়াং দিক নির্দেশনা না পেয়ে ছুটে পালিয়েছে। গভীর রাত, চিনির শরীরটা বড্ড বেশি ভারী লাগছে, চোখ মেলতেই পারছে না। চিনির সামনের দিকে নজর দিতেই বলিষ্ঠ দেহের অবয়ব বিশিষ্ট কিছু একটা সামনে এগিয়ে আসছে দেখতে পেল। হাফ স্লিভ, ব্ল্যাক হুডি আর হোয়াইট ট্রাউজার, সেই পরিচিত সুঘ্রাণ তীব্র অন্ধকারে হতেই চিনি এক পলকেই বুঝে ফেলল মানুষটি কে হতে পারে। সেই অবয়বের মুখটা ধীরে ধীরে স্পষ্ট হতেই চিনির ধারণা সঠিক বলেই প্রমাণ হলো। চিনি যা ভেবেছে তাই সঠিক, এটা অন্য কেউ নয়, নির্ণয় সিনহাত চৌধুরী। চিনির রুমে স্বয়ং উপস্থিত। চিনির ব্যাপারটা বোধগম্য হওয়ার সঙ্গে সঙ্গে ধরফড়িয়ে উঠে বসেই ওড়না খুঁজতে লাগলো বিছানায়। বিছানার পাশেই ওড়না এবং চাদর দেখতে পেয়ে দ্রুত গতিতে ওড়নাটা গায়ে জড়িয়ে নিল। শুষ্ক ঢোক গিলেই ভয়ে ভয়ে আর চোখে নির্ণয়ের দিকে তাকালো। নির্ণয় ভ্রুকুচকে আকাশসম অনুভূতিহীন দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু উষ্ণ শীতল চাউনি বরফ ধ্বংস করার মতো ধারালো এবং বৃহত্তম অস্ত্রের মতো তীক্ষ্ণ চোখ দুটি। এই ভয়ঙ্কর চোখে কে আছে চিনি জানে না। চিনিকে ধ্বংস করে দেওয়ার মতো উত্তাপ নাকি চিনিকে বাঁচাতে না দেওয়ার অগ্রিম সতর্কতা, কিছুই বুঝতে পারছে না। চিনি এই নিষ্ঠুর মানবের ভয়ে শুধু আস্তে করে বার কয়েক ঢোক গিলছে। চিনি কী করবে ভেবে ওঠার আগেই আবারও হুট করে চোখাচোখি হলো ওই রহস্যে ঘেরা চোখ দুটোর সাথে। সঙ্গে সঙ্গে হৃদয়ের নিছক অন্তরাত্মা কেঁপে উঠল, কিন্তু নির্ণয় একইভাবে পকেটে হাত গুছে তাকিয়ে আছে চিনির দিকে। চিনি আর তাকানোর সাহস পেল না, ভয়ে বিছানার চাদরকে খামচে ধরে আছে। নির্ণয় চিনির ভাবভঙ্গিমা ইগনোর করে সামনের দিকেই এগিয়ে গেল। চিনি নির্ণয়কে তখন দেখেই ওড়না নিয়ে গলায় পেঁচিয়েছে, সেটা ভেবেই নির্ণয় চিনির সামনে দাঁড়িয়ে ভ্রুকুচকে চিনির গলার ওড়নার দিকে তাকিয়ে মৃদু সুরে বলল, মেলে আচরণে কি বোঝাতে চাচ্ছিস? তোকে স্পর্শ করার আগে তোর থেকে পারমিশন নিতে হবে?